এখানে তুই যা ইচ্ছা তাই করবি, তোকে কেউ কিছু বলবে না। জনপ্রিয় কয়েকটা গান থাকা আর জনপ্রিয় শিল্পী হওয়া এক জিনিস না। ফেসবুক ইজ মাই ইমেজ, ছি। এখানে অনেকে এটাও বুঝতে পারছে না যে এই সেলিব্রিটিরা আসলে কারা। আর এই দেশের দাম আছে শুধু সেই মানুষগুলার যাদের টাকা আছে আর ফলোয়ার আছে। দেখেন, আমি আগেও একটা কথা বলেছি, আর একটা ইন্টারভিউতে কথা বলেছি, তাই প্রথমেই আমি শিল্পীদেরকে দুটো ভাগে আগে ভাগ করে নিই। হ্যাঁ, শিল্পী দুই ধরনের আছে। এক ধরনের হচ্ছে যাদেরকে একদম ম্যাস লেভেলে মানুষ চেনে, যাদেরকে আমি জনপ্রিয় শিল্পী বলি, যারা রাস্তায় বের হলে আজকে ভিড় লেগে যায়, তাদের একটা ধরন। আরেকটা ধরন আছে আমাদের মতন, যারা আমরা ওই জায়গাটাতে যেতে চাই। আমাদের কিন্তু এখনও লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার্স নেই, আমাদের পেজে মিলিয়ন্স লাইক নেই। আমি যেমন সবসময় অনেককেই বলি যে আমি কিন্তু জনপ্রিয় শিল্পী না, আমার কয়েকটা জনপ্রিয় গান আছে। জনপ্রিয় কয়েকটা গান থাকা আর জনপ্রিয় শিল্পী হওয়া এক জিনিস না। তো এখানে প্রথমেই বলি, মূল দায়িত্বটা যে পড়ে আসলে ওই জনপ্রিয় শিল্পীদের ঘাড়ে। এই জনপ্রিয় শিল্পীরা সবাই মানুষ অনেক রকমভাবেই ভাবে, তারাও কোনো না কোনোভাবেই ভাববে। তো কিছু কিছু ক্ষেত্রে নিজের মতামতের কিন্তু আর জায়গা নেই। এই যে লাস্ট যে আমাদের এখানে যেই ছাত্র আন্দোলন হলো, যেই বিপ্লব হলো, যেই গণ অভ্যুত্থান হলো, ওখানে যাদের ওই লেভেলের পপুলারিটি আছে তাদের এগিয়ে না আসাটাই কিন্তু ছাত্রদের জন্য কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে তারা সেলিব্রিটিদের অনেক কিছু বলছে। এখানে অনেকে এটাও বুঝতে পারছে না যে এই সেলিব্রিটিরা আসলে কারা, ওরা আসলে কতটুকু করতে পেরে এখানে এসেছে, কতটুকু মুখ বন্ধ রেখে ওদেরকে এখানে আসতে হয়। ইন্ডিভিজুয়ালি 20টা বা 30টা ছাত্রের মধ্যে একজনকে আমি হয়তো আলাদাভাবে চিনি না, কিন্তু একজন সেলিব্রিটিকে যদি মার্ক আউট করা হয় তাহলে সে তার পরিবারের কে কোথায় থাকে, কার কার সরকারি চাকরি আছে, আদৌ সেই জায়গাগুলোতে সে যেতে পারবে কিনা, তার অনেক ইন্টারনাল ডিলস আছে, সব কিছু একবারে সর্ট আউট করে বের করে ডিমিনিশ করে দেওয়া সম্ভব। ওই জন্য হয়তো অনেক সেলিব্রিটি সামনে আসতে ভয়ও পায়, কথা বলতে ভয়ও পায়। আমার জায়গা থেকে যদি আমি ধরি, প্রথমত আমি ইদানিং লেখাই বন্ধ করে দিয়েছি ফেসবুকে। তার একটাই কারণ হচ্ছে আমার আসলে প্রচার প্রসারটা ওভাবে নেই। আমি যদি দেখতাম যে আমার কথায় প্রচুর মানুষ ইনফ্লুয়েন্স হয়, আমি যদি এখন রেডিওর বক্তা হতাম, তাহলে হয়তো আমি এই আন্দোলনের অনেক মানে ভয়াবহ একটা অংশে হয়তো আমি পরিণত হতাম। কিন্তু সত্যি কথা, আমি দেখেছি যে আমি ওই জায়গাটাতে যেতে পারিনি যেখানে আমার একটা লেখা বা একটা কথার কোনো রকম কোনো এফেক্ট কোথাও পড়বে। সেটা আমি অনেক আগে থেকে লিখেই জানি। কেন আমি জানি? কারণ আমি হচ্ছে যে মানুষ এখন এত প্রতিবাদ করছে, আমি হচ্ছে সেই মানুষটা। আমার দ্বিতীয় গান ছিল বাজে স্বভাব 2। ওকে, তো ওটা ছিল সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে, 2018 সালে বের করা। তো প্রতিবাদ আমি তখন থেকে শুরু করেছি। আমি কলঙ্কিনী কালী গান লিখেছিলাম যখন আমি দেখেছিলাম যে 2020 এবং 21-এর শুরুর 4 মাসে 350 এবং 450 করে বাচ্চা রেপ হয়েছে। বাচ্চা, নারী না, বাচ্চা। ওই সময় আমি প্রতিবাদ করে কলঙ্কিনী কালী গানটা লিখেছিলাম। যখন আমি দেখেছি আমার শহরে যে কোনোখানে যা ইচ্ছা তাই করা যায়, তখন আমি অচেনা শহর গান লিখেছি, যে আমার অচেনা শহরে এসে ঘুরে যা, এখানে তুই যা ইচ্ছা তাই করবি, তোকে কেউ কিছু বলবে না। এগুলো প্রতিবাদ স্বরূপ গান ছিল। কিন্তু আমি দেখেছি, এবং প্রতিবাদ স্বরূপ কবিতা হাজার হাজার না হলেও মানে কয়েকশো কবিতা আছে আমার প্রতিবাদ স্বরূপ, যে প্রতিবাদগুলো তৎক্ষণাৎ তখন হওয়া দরকার ছিল। এই জায়গাটাতে আমরা তখন চুপ ছিলাম। এখন আমি যখন ওদেরকে আন্দোলন করতে দেখি, তখন আসলে আমার আর ওই জায়গাটাতে যাওয়া হয়নি। আমি আর ওই সাহসটাও পাই না যে আমি ওদের সাথে আর কি নামবো। আমি শুধু সঙ্গ দিয়ে গেছি পেছন থেকে, যে আমি আছি তোমাদের সাথে, তোমাদের চাওয়াটা সঠিক আছে, আমি তোমাদের সাথে আছি। এছাড়া তো আমার তেমন কিছু করার ছিল না। আমি গিয়েছিলাম শহীদ মিনারে সেই দিনও, তার আগেও আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু আমার পাশে 10টা ক্যামেরা আসেনি, এই জন্য আমার ফ্যানরা জানে না। এবং সেখান থেকে আমার কিছু ফ্যান মনেও করেছে যে আমি বোধহয় ওই সময়ের যে অবস্থানটা সেটার পক্ষে, আমি চাচ্ছি ছাত্রদেরকে এভাবে মেরে ফেলা হোক, এটা অনেকে মনে করেছে। সেটা থেকেও আমার মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যে আচ্ছা, তাহলে ফেসবুকে না দিলে আপনি আসলে দানশীল না, বা আপনি খারাপ না, বা আপনি ভালো না। ফেসবুক ইজ মাই ইমেজ, ছি। এত কথা বলার পরে, 4টা বই লেখার পরে, এতগুলো গান লেখার পরে, এতবার প্রতিবাদ করার পরে ফেসবুক ইজ মাই ইমেজ, ফেসবুকে আমি যা দিব মানুষ আমাকে সেটা ভাববে, বা আমার কোনো ফ্যান। এর চেয়ে লজ্জাজনক আসলে কি হতে পারে? এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। এখন লজ্জা লিখি না আর। আমি আসলে একটা কাজই পারি, গান। এবং আমি গান নিয়েই ব্যস্ত, এবং গানের পেছনে যতটা লেগে থাকা উচিত ততটা হয়তো নানান কারণে লেগে থাকতেও পারছি না। তার মূল কারণটা হচ্ছে আমাদের দেশে আসলে গান বাজনার জায়গাটা বা শিল্পের জায়গাটা কোথায় যাচ্ছে, এটা নিয়ে একটা চিন্তা সবসময় কাজ করছে। কারণ বারবারই কোনো না কোনো সিন্ডিকেট তৈরি হয় এবং সবাই ওটার সাথে খাপ খাইয়ে দেখতে পারে না। ইদানিং ফেসবুকে আপনি দেখেছেন হয়তো বা খুব মানে কলরব চলে যে পা চাটা শিল্পী কারা। তো একটা জিনিস কেউ চিন্তা করে না, পা চেটে যারা উপরে উঠতে পারে নাই তারা অনেকে আছে পা চাটছে।
তারা এখন চিল্লাচ্ছে, উঠতে পারে নাই দেখে এদেরকে কেউ চিনে না। আবার অনেকে আছে যে মানে কি বলবো, আমি সরাসরি না বলি অনেকের নামগুলো, হ্যাঁ, অনেকে এমনও আছে যে পা চাটেনি বলে আজকে কোথাও যেতে পারেনি, আজকে কোথাও নেই, তাকে শিল্পী হিসাবেই কেউ চিনে না। তাদের খবর কে নিতে যাচ্ছে? আমাদের তাদের খবরটা নেওয়া উচিত না? যে আজকে পা চাটে নেই বলে, ওই ক্ষুদ্র জায়গা থেকে প্রতিবাদ করেছিল বলে যার প্রমোশনটাই হয় নাই, যে উপরেই উঠতে পারে নাই, যাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বা গানের সুযোগ দেওয়া হয়নি বা সেট থেকে বের করে দেওয়া হয়েছে, অভিনয় করতে দেওয়া হয়নি, ওরা কারা? ওদের কথা কেউ ভাবে? কেউ কোনোদিন ভাববেও না, এই জনগণও ভাববে না, কারণ তাদের ফলোয়ার নেই ভাই। আর এই দেশের দাম আছে শুধু সেই মানুষগুলার যাদের টাকা আছে আর ফলোয়ার আছে। দ্যাটস ইট। আপনি যত ভালো কথা লেখেন আর যত খারাপ কথা লেখেন, আমার ফেসবুকের বায়োতে লেখা আছে ইনসিগনিফিকেন্ট, ডাজন্ট ম্যাটার আপনি কি লিখছেন। না হলে হাজার হাজার কবিতা যেগুলো লিখছি না ভাই, দেশ এমনি অর্ধেক বদলে যেত। আসলে আমিও তো ওই বিপদে পড়ে যাওয়া শিল্পীদের একজন, তো আমি আসলে এটার উপায় আমি জানি না যে কিভাবে সব কিছু সঠিকভাবে হবে, কারণ সব কিছুর শেষে বুঝতে হবে যে শিল্প আসলে দুইটা জায়গা থেকে তৈরি হয়। আমি দেখেছি যে এটা আমার অতি মূর্খ জ্ঞানের কথা, যে আমার কাছে মনে হচ্ছে শিল্প দুইটা জায়গা থেকে তৈরি হয়। একটা হচ্ছে আপনি যখন নিশ্চিন্তে থাকেন, আর আরেকটা যখন আপনার আর চিন্তা করে লাভ নেই। মানে একটা হচ্ছে লালন সাঁই আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ। দুই জায়গা থেকেই শিল্প আসতে পারে। যখন এক হচ্ছে রবীন্দ্রনাথ, কখন তিনি লিখছেন বা যখন তার খাওয়া দাওয়া কি করতে হবে, থাকতে হবে কোথায়, পড়াশোনা কি করতে হবে, কাপড় চোপড় কি পরবো, এই চিন্তা তো তার ছিল না, সার্ভাইভাল ইস্যু ছিল না। ওই জায়গা থেকে এক ধরনের শিল্প বের হচ্ছে। আরেক ধরনের শিল্প কোথা থেকে বের হচ্ছে? যখন লালন নিজের গ্রামে গিয়ে জায়গা পাচ্ছে না, তখন জাত গেল বলে চিৎকার করছে, সেটা গান হয়ে যাচ্ছে, তাই না? তো শিল্প তো অনেক জায়গা থেকেই উৎপত্তি হয়। তো বর্তমান অবস্থাটা না খুব দোনমনোর মধ্যে আছে আমাদের। বিশেষ করে গানের অংশে আমি যাব, আমি অন্য অংশ জানি না। গানের অংশে আমাদের এই যে বাংলাদেশের যে ক্লাসিক্যাল মিউজিক এবং বাংলাদেশের যে বাউল মিউজিক, এই বাউল মিউজিকের জায়গাটা এই আজকে লালন সাঁইরা বা শাহ আব্দুল করিমরা যেভাবে ধরে নিয়ে সামনে এনেছেন, আবার ঠিক ওভাবেই ওই তানসেন থেকে শুরু করে বাংলা ক্লাসিক্যাল এই পর্যন্ত আসা, এই যে উপমহাদেশীয় সঙ্গীতটা সৃষ্টি হওয়া, এই সব কিছুর সাথে দেশ এবং জাতি এবং সংস্কার এবং সংস্কৃতি খুব ভালোভাবে মিক্স। তো এগুলো এখন রদল বদলের চিন্তা চলছে, তো তাই এখনও বুঝতে পারছি না যে গানের পরিভাষা বা শিল্পের পরিভাষা ভবিষ্যতে আসলে কী হতে যাচ্ছে।